আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। নয়াদিল্লির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৩ শ্রমিকের মৃত্যু, ৬২ জনকে জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস। ভারতের ত্রিপুরায় ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণের পর হত্যা, নারী সহিংসতা ইস্যুতে কোণঠাসা মোদী সরকার। চিরবৈরী যুক্তরাষ্ট্র ইরানের ভিন্ন রূপ দেখল বিশ্ব, বন্দি বিনিময়ের মাধ্যমে নজির স্থাপন। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ্র। ভারতের রাজধানী দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ আগুনে কমপক্ষে ৪৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ৬২ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা না থাকায় এরই মধ্যে মামলা হয়েছে ভবন মালিকের বিরুদ্ধে। তখনও ঘুম ভাঙেনি দিল্লির। ঘনবসতিপূর্ণ রানী ঝাঁসি রোডের হ্যান্ডব্যাগ তৈরির কারখানাটিতে প্রতিদিনের মতোই ঘুমিয়েছিলেন অনেক শ্রমিক। দ্রুত ছড়িয়ে পড়া আগুন বুঝতে পারেনি অনেকেই। ধোঁয়া ও আগুন দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস মিলে চলে আগুন নেভানোর কাজ। ফায়ার সার্ভিসের প্রায় ৩০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তীব্র ধোঁয়ায় তার আগেই প্রাণ হারান অনেকে। কারখানার ভেতর অনেকেই ঘুমিয়েছিলেন। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে যাই। আমার গ্রামের অন্তত ৩০ জন ছিলেন। কয়েকজনকে পেলেও অনেকের সন্ধান পাইনি এখনো। সকাল ৫টা ২০-এর দিকে কল পেয়েছি। তাৎক্ষণিকভাবে ৪টি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি বুঝে আরও গাড়ি পাঠাই। প্রায় ১৫০ কর্মী অংশ নেয় উদ্ধার তৎপরতায়। ধোঁয়ায় অনেকটা সময় আটকে থাকায় গুরুতর অসুস্থ হন অর্ধশতাধিক শ্রমিক। জীবিত উদ্ধারকৃতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালগুলোয়। 34 डेड बॉडीज आ चुकी हैं। এই হাসপাতালে ৩৪ জনের মরদেহ আনা হয়েছে। সবার মৃত্যুই হয়েছে দম বন্ধ হয়ে। और आग की এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় সমবেদনা জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। ঘটনাস্থল পরিদর্শনের পর নিহত পরিবারগুলোকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৭ দিনের মধ্যে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। যে দুর্ঘটনা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। যারা হাসপাতালে ভর্তি তাদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। সরকারের তরফ থেকে নিহত পরিবারগুলোকে ১০ লাখ করে আর আহতদের ১ লাখ রুপি দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচ বহন করবে সরকার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই সূত্রপাত অগ্নিকাণ্ডের। কারখানাটিতে মজুদ ছিল প্রচুর কাঁচামাল। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভারতের ত্রিপুরায় ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা করা হলো। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা বলছেন শরীরের ৯০ ভাগই পুড়ে যাওয়ায় বাঁচানোর সুযোগ ছিল না। জানা গেছে কথিত প্রেমিক ও তার বন্ধুরা মিলে ২ মাস আগে অপহরণ করে কিশোরীকে করে টানা গণধর্ষণ। পরে শুক্রবার তার শরীরে আগুন ধরিয়ে দেয় কথিত প্রেমিক ও তার মা। এ সময় ২ অভিযুক্তকে গণধোলাই দিয়ে আটক করেন প্রতিবেশীরা। অগ্নিদগ্ধ কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ভারতের ধর্ষণ ও হত্যাকাণ্ড ইস্যুতে কোণঠাসা মোদী সরকার। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, বিশ্বে ধর্ষণের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে ভারত। পাল্টা জবাবে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যার ভাষ্য নারী সহিংসতা প্রতিরোধে ২,২৬৪ কোটি রুপির নির্ভয়া তহবিল গঠন করেছে সরকার, যার ৯০% অব্যবহৃত। ভারতে বিপজ্জনক হারে ধর্ষণ ও হত্যাকাণ্ড বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। শনিবার রাজধানী দিল্লি সহ গুরুত্বপূর্ণ শহরগুলোয় এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হলে সেগুলো নিয়ন্ত্রণে পেশি শক্তির ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। নারীদের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা এবং সেসব গোপনে এনকাউন্টারের আশ্রয় নেওয়া ঘিরে সমালোচনায় মুখর সব মহল। তাৎক্ষণিকভাবে ন্যায় বিচার পাওয়া অসম্ভব। আমার বিশ্বাস প্রতিশোধ স্পৃহা থেকে যে সিদ্ধান্তে পৌঁছানো হয় সেটা সঠিক বিচার ব্যবস্থা নয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে আইনি কাঠামো দুর্বল হয়ে পড়ছে। বিশ্বে ধর্ষণের রাজধানীতে পরিণত হয়েছে ভারত। বিদেশিরা নিয়মিত প্রশ্ন করছেন কেন মোদী সরকার তার দেশের নারী ও কন্যাদের নিরাপত্তা দিতে পারছে না।
are asking the question. সমালোচনা ধামাচাপা দিতে নতুন তথ্য প্রতিবেদন প্রকাশ করেছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। দাবি, নারী সহিংসতা প্রতিরোধে সরকারের বরাদ্দকৃত ২,২৬৪ কোটি রুপির তহবিলের ৯০% থাকছে অব্যবহৃত। যে ২৫২ কোটি রুপি কাজে লাগানো হচ্ছে তাতে সবচেয়ে এগিয়ে উত্তরাখণ্ড, মিজোরাম ও ছত্তিশগড়। তালিকায় সবচেয়ে পিছিয়ে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, পশ্চিমবঙ্গের মতো উন্নত রাজ্যগুলো। দেশ কি বেটিয়া আশঙ্কাজনক হারে বেড়েছে ধর্ষণ, হত্যাকাণ্ড এবং সহিংসতা। অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদানে ১০২৩টি দ্রুত বিচার আদালত বসানোর প্রস্তাব দিয়েছে সরকার। এর মাঝে ১৬০টি কার্যকর। সেসব মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। সেগুলো ২ মাসের মধ্যে নিষ্পত্তির আদেশও দেওয়া হয়েছে। ভারত সরকার নে জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো এনসিআরবির ২০১৮ সালের প্রতিবেদন অনুসারে ভারতে নারী ও শিশুর প্রতি সহিংসতায় শীর্ষে রাজধানী নয়াদিল্লি, এরপরের অবস্থানেই মহারাষ্ট্র। মৌলি ইসলাম, যমুনা নিউজ। জম্মু ও কাশ্মীর ইস্যুতে নতুন প্রস্তাব তোলা হলো মার্কিন কংগ্রেসে। শুক্রবার প্রতিনিধি পরিষদে প্রস্তাবিত দ্বিদলীয় বিলে ভারত সরকারকে উপত্যকায় গণগ্রেফতার বন্ধের আহ্বান জানানো হয়। রিপাবলিকান নেতা স্টিভ ওয়াটকিন্স এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেমোক্র্যাট নেতা প্রমীলা জয়পাল একযোগে প্রস্তাব করেন ৭৫৫ নম্বর রেজুলেশনটি, যাতে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপনের আহ্বান জানানো হয়। বলা হয়, কোণঠাসা পরিস্থিতিতে সীমান্তে বাড়ছে সন্ত্রাসবাদের ঝুঁকি। অবিলম্বে সাবেক ৩ মুখ্যমন্ত্রী সহ কয়েক হাজার মানুষের মুক্তি দেওয়ার আহ্বান জানান আইন প্রণেতারা। মার্কিন কংগ্রেসের জম্মু ও কাশ্মীর বিষয়ক তৃতীয় রেজলিউশন এটি ৫ আগস্ট নির্বাহী ক্ষমতা বলে সংবিধানের ৩৭০ নম্বর ধারা বিলোপ করেন ভারতের প্রেসিডেন্ট। একই সাথে রাজ্যটিকে ভেঙে ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। কূটনৈতিক উত্তাপ আর যুদ্ধের হুমকির মাঝে ভিন্ন রূপে আবির্ভূত হলো চিরবৈরী যুক্তরাষ্ট্র ইরান। বন্দি বিনিময়ের মাধ্যমে সাম্প্রতিক ইতিহাসে প্রথমবার সহযোগিতামূলক সম্পর্কের নজির স্থাপন করল দুই দেশ, যদিও কথার লড়াই অব্যাহত। দীর্ঘদিন আটক থাকার পর শনিবার মুক্তি পান 2 মার্কিনী এবং ইরানি গবেষক। গবেষণায় ব্যবহৃত জৈব উপকরণ ইরানে পাচারের অভিযোগে ২০১৮ সালে শিকাগো বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইরানি গবেষক মাসুদ সোলাইমানিকে। সুইজারল্যান্ডের মধ্যস্থতায় 1 বছর পর মুক্ত হয়ে দেশে ফিরলেন তিনি। জাতি হিসেবে মার্কিনীরা হীনমন্য, ছোট মনের। বিজ্ঞানে আমাদের উন্নতির কারণে অনেকেই তাদের প্রতিহিংসার শিকার। কারাগারে অন্য বন্দীরা আমাকে চিনেছিল যুক্তরাষ্ট্রকে বোমা মেরে উড়িয়ে দিতে চাওয়া এক সন্ত্রাসী হিসেবে। ইরানে গুপ্তচর হয়ে আসা এক মার্কিনী ইসলামিক মূল্যবোধের আওতায় মুক্তি পেয়েছে। বিনিময়ে আমাদের গবেষককে ফিরিয়ে এনেছি। বিজ্ঞান চর্চায় একজন মুসলিম হিসেবে তার অর্জন আর অবদান মেনে নিতে পারেনি মার্কিন বিচার বিভাগ, তাই প্রথমে তাকে গবেষণায় আমন্ত্রণ জানালো, তারপর গ্রেফতার করলো। মাসুদ সোলাইমানির বদলে চীনা বংশোদ্ভূত মার্কিন গবেষক জিউই ওয়াংকে মুক্তি দিয়েছে তেহরান। মুক্তি পাওয়ার পর প্রথমে সুইজারল্যান্ড, তারপর শারীরিক পরীক্ষার জন্য তাকে নেওয়া হয় জার্মানিতে। গুপ্তচর বৃত্তির অভিযোগে ২০১৫ সালে আটক হয়েছিলেন তিনি। নিজেদের স্বৈরাচারী সরকারের হাতে ইরানিরা জিম্মি, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে। তবে ইরান সরকারের সাথেও শান্তি চুক্তি অসম্ভব নয়। সে কারণে ওবামা সরকারের আমলে গ্রেফতার হওয়া মার্কিন নাগরিককে 3 বছর পর দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পরমাণু চুক্তি বাতিল করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের জেরে ট্রাম্প প্রশাসনের আমলে উত্তাপ বাড়ে ওয়াশিংটন তেহরান সম্পর্কে। নুসরাত কামাল, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের 55 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করল জুডিশিয়ারি কমিটি। অবশ্য তদন্তের কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে সেসব জানানো হয়নি। অনেকের ধারণা ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দেয় এবং ক্ষমতার অপব্যবহারকে তুলে ধরা হয়েছে। কংগ্রেসের 300 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় হাউস জুডিশিয়ারি কমিটির কাছে। এ সময় ট্রাম্পের অভিশংসন প্রশ্নে প্রতিনিধি পরিষদে ভোটের প্রস্তাবও দেয়া হয়েছে। আগামী সপ্তাহে অভিশংসন শুনানিতে ট্রাম্প অংশ নেবেন না বলে নিশ্চিত করে হোয়াইট হাউস। ট্রাম্পের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হলে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, আর এজন্য আমাদের প্যানেল কাজ করছে। পরবর্তী শুনানি শেষে কমিটির কাছে সব তথ্য প্রমাণ উঠে আসবে বলে আশা করছি, কারণ সবাই নিজেদের সাংবিধানিক প্রতিশ্রুতি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। রোহিঙ্গা গণহত্যার শুনানিতে অংশ নিতে নেদারল্যান্ডসে রওনা হয়েছেন মিয়ানমারের উপদেষ্টা অং সান সু চি।
আন্তর্জাতিক বিচার আদালতে 10 ডিসেম্বর হবে শুনানি। ওআইসির তরফ থেকে 11 নভেম্বর গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে। অভিযোগ 1948 সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে নিজ দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর বর্বর নির্যাতন চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। প্রাণে বাঁচতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে কমপক্ষে 11 লাখ রোহিঙ্গা। তাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসনে শেখ হাসিনা সরকার চেষ্টা চালালেও বিষয়টি নিয়ে নির্লিপ্ত মিয়ানমার। অবশ্য সব ধরনের অভিযোগ অস্বীকার করছে সু চি প্রশাসন। স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে গুরুত্বপূর্ণ পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। যদিও কী ধরনের অস্ত্র, ক্ষেপণাস্ত্র বা স্যাটেলাইট ছোড়া হয়েছে তা স্পষ্ট করেনি দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে উত্তর কোরিয়ার কৌশলগত মর্যাদা বাড়ানোর লক্ষ্যেই এই পরীক্ষা। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা স্যাটেলাইট লঞ্চারের সক্ষমতা বাড়াতে পরীক্ষাটি হয়ে থাকতে পারে বলছেন বিশ্লেষকরা। এর আগে সোহা কেন্দ্রটি বন্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরীয় প্রতিনিধি বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনার সুযোগ হারিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনার জন্য বেঁধে দেওয়া সময় শেষ হয়ে গেলেও সম্পর্ক উন্নয়নে মার্কিন প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। প্রায়ই ম্যাচ শুটিংয়ের ভিডিও দেখতেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৌবাহিনীর ঘাঁটিতে হামলাকারী আল শামরানি। মার্কিন গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সৌদি প্রশিক্ষণার্থীরা জানান এই তথ্য। হামলার কদিন আগেও শামরানি এমন কিছু ভিডিও দেখান সহকর্মীদের। পেনসাকোলা ঘাঁটিতে সব প্রশিক্ষণার্থী হিসেবে থাকা সৌদি নাগরিকদের জিজ্ঞাসাবাদ চললেও সম্পৃক্ততার দায়ে কাউকে অভিযুক্ত করেনি কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে বলা হয় আততায়ী টুইটার অ্যাকাউন্ট থেকে ধারাবাহিকভাবে মার্কিন বিরোধী পোস্ট করা হচ্ছিল। শুক্রবারের ঘটনাকে এখনই সন্ত্রাসী হামলা আখ্যা দিতে রাজি নন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে সৌদি প্রশাসন। আবারও ক্ষমতায় বসতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 12 ডিসেম্বরের আগাম নির্বাচন উপলক্ষে এই জরিপ প্রকাশ করল সানডে টাইমস। 1 বছরে 2 দফা নির্বাচন নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। নির্বাচনে নিরাপত্তা, ব্রেক্সিট, স্বাস্থ্যখাত সহ গুরুত্ব পাচ্ছে রুশ হস্তক্ষেপ ইস্যুও। এক মেয়াদে তৃতীয় দফা সাধারণ নির্বাচনের সামনে ব্রিটেন। 12 ডিসেম্বর হবে আগাম নির্বাচনের ভোট গ্রহণ। শেষ মুহূর্তের জরিপ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। ব্রিটিশ গণমাধ্যম সানডে টাইমসের জরিপ বলছে, এবারের নির্বাচনে 38 আসন বেশি পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। 5 লাখ ভোটারের উপর জরিপ চালিয়ে প্রকাশ করা হয় এ তথ্য। যদিও এসবে কান দিতে চান না বিরোধী লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। নির্বাচনে রাশিয়ার প্রভাব নিয়ে ফের অভিযোগ তুলেছেন এ প্রার্থী। এ সময় ব্রেক্সিট ইস্যুতে বিরোধীদের অবস্থান নিয়ে পাল্টা অভিযোগ করেন প্রধানমন্ত্রী বরিস জনসন। রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্তের ছক আঁকছে বরিস জনসন। ব্রিটিশ রাজনীতিতে রাশিয়ার হস্তক্ষেপ ছাড়াও যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করছে আমাদের স্বাস্থ্য খাত। ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রীর কি আলোচনা হয়েছিল, দ্রুতই সেই তথ্য প্রকাশ করা হোক। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ইস্যুতে নতুন করে কিছু বলতে চাই না, কারণ সবাই জানে এখানে রাশিয়ার সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি। নির্বাচনের পরই প্রতিবেদনের সব তথ্য প্রকাশ করা হবে। গেল 3 প্রধানমন্ত্রীর কেউই পূর্ণ করতে পারেনি তাদের মেয়াদ। ইউরোপীয় ইউনিয়নের সাথে বিচ্ছেদ ইস্যুতে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, থেরেসা মে এবং বরিস জনসন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সদরের বাড়ি লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। শনিবার প্রতিবেশী ইরানে অবস্থান করছিলেন তিনি। হামলায় কেউ হতাহত হয়নি, তবে বাড়ির সামান্য ক্ষতি হয়েছে। কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি। সাইরুন পার্টির অভিযোগ, চলমান সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন দেয়া রাজনীতিকদের চাপ প্রয়োগে হয়েছে হামলাটি। উদ্দেশ্য প্রধানমন্ত্রী নির্বাচনে ক্ষমতাসীন গোষ্ঠীর প্রার্থীকে ভোট দানে বাধ্য করা। এদিকে বাগদাদে বিক্ষোভকারীদের উপর বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। শুক্রবার পিকআপ থেকে তাহরির স্কোয়ারে এলোপাতারি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। 2 মাসের বিক্ষোভ, এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা 450। সিরিয়ার ইদলিবে বিমান হামলায় 8 শিশুসহ প্রাণ গেছে। কমপক্ষে 20 জনের, আহত হয়েছেন আরও অনেকে। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত অন্তত 5টি গ্রামে শনিবার হামলা চালানো হয়। হতাহতদের সবাই বেসামরিক। অভিযোগ, হামলায় গুচ্ছবোমা ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিরীয় রুশ জোট চালিয়েছে এসব হামলা, যদিও এ বিষয়ে কিছু জানায়নি দামেস্ক।
কেনিয়ায় জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় প্রাণ গেছে কমপক্ষে 11 জনের। নিহতদের মধ্যে রয়েছেন 8 জন পুলিশ কর্মকর্তা। শনিবার দেশটির কতুলো শহরের একটি যাত্রীবাহী বাসে হয় হামলা। সোমালিয়ার সীমান্ত থেকে মান্দেরা শহরে যাচ্ছিল বাসটি, মাঝপথে থামায় জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীরা জানান বেছে বেছে সোমালীয় নন এমন যাত্রীদের টার্গেট করে বন্দুকধারীরা। সোমালীয় বংশোদ্ভূত কেনীয় নাগরিকদের বসবাস রয়েছে অঞ্চলটিতে। দায় স্বীকার করে আল শাবাব জানিয়েছে ছদ্মবেশী গোয়েন্দা আর সরকারি কর্মকর্তারা ছিল হামলার লক্ষ্য। আগেও গোষ্ঠীটির সন্ত্রাসী তৎপরতার শিকার হয়েছে কেনিয়া। অনিয়ন্ত্রিত অস্ট্রেলিয়ার দাবানল। রাজধানী সিডনির আশপাশের 140টি এলাকায় জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে আছে রাজধানীর আকাশ। বায়ু দূষণের কারণে বিশেষ স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে প্রশাসন। রোববার বাতাসের তীব্রতা কম থাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে পারছে না ফায়ার সার্ভিস কর্মীরা। সহায়তায় নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা থেকে পাঠানো হয়েছে বিশেষ দল। কিছুটা উন্নতি হয়েছে নিউ সাউথ ওয়েলসের পরিস্থিতি, তবে আবহাওয়া ব্যুরোর সতর্কতা, আগুনের প্রভাবে চলতি সপ্তাহে তীব্র দাবদাহ তৈরি হতে পারে। 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা। জার্মানিতে সর্বোচ্চ 350 ক্রিসমাস ট্রি সাজিয়ে রেকর্ড গড়ল জেরোমিন পরিবার। আলোকসজ্জায় ব্যবহৃত হয়েছে 10,000 ক্রিসমাস বল, 300 প্রকারের লাইট। ক্রেতাদের চাহিদা অনুসারে ভিন্ন রূপ পায় প্রতিটি গাছ। শেষ খবর যমুনা আইডেস্ক। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরেক। নয়াদিল্লির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 43 শ্রমিকের মৃত্যু, 62 জনকে জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস। ভারতের ত্রিপুরায় 17 বছরের কিশোরীকে গণধর্ষণের পর হত্যা, নারী সহিংসতা ইস্যুতে কোণঠাসা মোদী সরকার। চিরবৈরী যুক্তরাষ্ট্র ইরানের ভিন্ন রূপ দেখল বিশ্ব, বন্দি বিনিময়ের মাধ্যমে নজির স্থাপন। এই ছিল যমুনা আইডেস্ক। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।